আবার এই 25,000কেই পরীক্ষায় বসতে হবে? 2016-র অংশগ্রহণকারীরাই পরীক্ষায় বসতে পারবেন? যোগ্যদের, অর্থাৎ যোগ্য যারা, অনেক প্রশ্ন উঠে আসছে গতকালের রায় নিয়ে। এই প্রশ্ন উঠছে যে এসএসসির রায়ে পরীক্ষার মুখে যোগ্যরাও, তাঁরা তো বলছেন আমরা পরীক্ষা দিয়েছি, কেউ কেউ বলছেন আমরা পরীক্ষা দিয়ে ঠিকমতো পাশ করেছি, কেউ কেউ বলছেন আমরা তো সিঙ্গেল বেঞ্চের রায়ে চাকরি পেয়েছি, তাহলে আবার পরীক্ষা কেন? কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, কি প্রশ্ন উঠছে এই বিষয়ে যেটা সবাই জানতে চাইছেন এই মুহূর্তে? দেখো, গতকাল বিচারপতি বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চের যে রায়, সেই রায়ের যে ডিরেকশনগুলি রয়েছে, মোট 17টা অনিয়মকে সামনে রেখে প্রথমেই যেটা রায়ে ফাইনাল ভার্ডিক্টে বলা হয়েছে যে এই 2016-র 4টে নিয়োগ প্রক্রিয়া, গ্রুপ ডি, গ্রুপ সি, নবম, দশম, একাদশ, দ্বাদশ, এই প্রক্রিয়াটা এন্টায়ার প্রসেস নাল অ্যান্ড ভয়েড অ্যান্ড ক্যান্সেল, অর্থাৎ এই পুরো ঘোষণা করছে। এখানেই একটা গ্রে এরিয়া বা ধোঁয়াশময় জায়গা সামনে আসছে। একাংশ আইনজীবী তারা বলছেন যে ওএমআর 30 লাখ ওএমআর, সেই ওএমআর গুলো নতুন করে মূল্যায়ন করা, অর্থাৎ নতুন করে স্ক্যান করে তার নাম্বারগুলোকে নিয়ে নতুন করে একটা ডেটা চার্ট তৈরি করা, এবং সেখানে যে কাটাম মার্কস নামবে সেই অনুযায়ী তার যা রেশিও এসএসসি রুল অনুযায়ী পরবর্তী নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ তারপরে হবে ইন্টারভিউ, পার্সোনালিটি টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, কাউন্সিলিং, এই পরবর্তী পর্যায়গুলো হবে, অর্থাৎ কোনো রিটিন পরীক্ষায় বসতে হবে না। কিন্তু আইনজীবীদের একটা বড় অংশ বলছে না, একটা এন্টায়ার প্রসেস যখন 17টা অনিয়ম খুঁজে পাওয়ার পর নাল অ্যান্ড ভয়েড এবং সেটা ক্যান্সেল করছে, তাহলে ওই অবৈধ নিয়োগ প্রক্রিয়ার যে ওএমআর, সেই ওএমআরটাকে কেন মান্যতা দিতে যাবে এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়ায়? এবং এই জায়গায় কিন্তু বলা আছে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস, এবং ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসে ওএমআর এর ইভ্যালুয়েশনটা কিরকম হবে, যারা যে সংস্থা ওএমআর ইভ্যালুয়েশন করবে সেটা যেন নাইসা কমিউনিকেশনের মতো আর না হয়, বন্ধ দরজার মধ্যে একটা টেন্ডার দিয়ে দিলাম, একটা অ্যাপ্লিকেন্ট চুজ করলাম, স্বজন পোষণ করে নিল, সেটা যেন না হয়। সেটার প্রপার ফোরামে, অর্থাৎ ওপেন টেন্ডার হতে হবে, সেখানে অনেকে দরপত্র আহ্বান করবে, দরপত্র জমা দেবে, তার ভিত্তিতে হবে, তার স্ট্যান্ডার্ড মার্কটা বলে দেওয়া হয়েছে। অর্থাৎ এই আইনজীবীদের একটা বড় অংশ বলছে ফ্রেশ রিক্রুটমেন্ট মানে যাদের চাকরি বাতিল হয়েছে সেটা যোগ্য হতে পারে, অযোগ্য হতে পারে, প্রত্যেককে ফের লিখিত পরীক্ষা বসতে হবে। এবং জালিয়াতি নিয়ে যে প্রশ্ন উঠছে, সেই জালিয়াতি করা হয়েছে নায়েসার পক্ষ থেকে, এরকমটাই তো অভিযোগ। তাহলে তাদেরকে দিয়েই, তাদের ওএমআর এর ভিত্তিতেই যোগ্যরা আবার চাকরি পাবেন কেন? তাই যোগ্যদেরকে নতুন করে বসতে হবে, শুধু নতুন করে বসতে হবে না, নতুন টেন্ডার ডাকতে হবে, দরপত্র নিতে হবে। তাই তো বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিআইএম নেতা, আইনজীবী। ওই সময়ে যখন বিজ্ঞাপন হয়েছিল নিয়োগের জন্য, যারা দরখাস্ত করেছিলেন তারাই আবার নতুন করে ওএমআর পরীক্ষার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় আসবেন। তার মধ্য দিয়েই সঠিক যোগ্যতা এবং অযোগ্যতার নির্ণয় হবে। কে যোগ্য কে অযোগ্য ঠিক করার পদ্ধতি কি? সুপ্রিম কোর্ট ইতিপূর্বে বহু মামলায় রায় দিয়েছে, এইরকম ব্যাপক দুর্নীতি হলে যোগ্যতা অযোগ্যতার কোনো প্রশ্ন নেই, সবটাই বাতিল। এবার চলে যাব আরো একবার অর্ণবের কাছে। অর্ণব, তার মানে 2016-তে যারা বসেছিলেন পরীক্ষায় তারাই বসবেন, মানে যোগ্য বা অযোগ্য, যোগ্যরাই বসতে পারবেন পরীক্ষায়? দেখো, এই জায়গাটা তো ধোঁয়াশা জায়গা রয়েছে, এবং সেটা এসএসসির উপর ছেড়ে দিয়েছে আদালত। আচ্ছা। এবং এসএসসি কে বলে যে নিয়ম মেনে রিক্রুটমেন্ট, ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে। কাজেই যোগ্যরা লিখিত পরীক্ষার মাধ্যমে আসবে কিনা, এইটা যেমন একটা পরিষ্কার করার জায়গা, ক্লিয়ার করার জায়গা, আইনজীবীদের একাংশ বলছেন। এবং তারা বলছেন এটা শুধু তাই নয়, অনেকে 5 বছর, কেউ 4 বছর চাকরি করেছেন, অনেকের ওভার এজ হয়ে গিয়েছে। এই ওভার এজ যারা পরীক্ষায় বসলেন, সেই পরীক্ষাটা এসএসসির অনিয়মের কারণে বাতিল হলো, তারা তো একটা সুযোগ পাবেন। তাহলে ওভার এজ যদি হয়ে গেছে, আমার বয়স পেরিয়ে গেছে, তাহলে তাদের কি সুযোগ হবে কি হবে না, এটাও নির্দেশনামায় কোথাও স্পষ্ট করে বলা নাই। এই জায়গাগুলো স্পষ্ট করা থাকলে বিষয়টা বুঝতে আরো সুবিধা হতো। আচ্ছা। এবং এর পাশাপাশি এই আইনজীবীদের একটা বড় অংশ বলছেন সুপ্রিম কোর্টে হয়তো মামলা যাচ্ছে, এবং সেখানে এই যুক্তিগুলি তারা নির্দিষ্ট আকারে রাখবে, এবং সেখানে সুপ্রিম কোর্টের কাছ থেকে তারা স্থগিতাদেশ প্রার্থনা করবে। আজকে 9 বিচারপতির লার্জার বেঞ্চ ছিল, তাই আজকে
মেনশন করা যায়নি বলে আমরা সূত্র বেশ। খবর পাচ্ছি। Okay. সম্ভবত বুধবার সুপ্রিম কোর্টে এসএসসির মামলা মেনশন হতে পারে, এমনটা আমরা জানতে পারছি। কিন্তু দুখানা বিষয়, নতুন করে যোগ্য যারা চাকরি হলেন তাদের লিখিত পরীক্ষার মাধ্যমে আবার নতুন জিরো থেকে শুরু করতে হবে কিনা, এই প্রশ্ন শেষ দেয় আদৌ দেয় কিনা সেদিকেই অপেক্ষা করতে হবে। কিন্তু এই আলোচনা, এই প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। আরো এক আইনজীবী অনিন্দ লাহিড়ী, তিনি কি বলছেন দেখুন। পুরো জিনিসটাই আবার প্রথম জিরো থেকে শুরু হবে, অ্যাডভার্টাইজমেন্ট হবে এবং অ্যাডভার্টাইজমেন্টের পরিপ্রেক্ষিতে যা যা যেরকম ক্রাইটেরিয়া আছে সবাই যদি অংশগ্রহণ করে তাহলে তারা হবে, তাদের হবে নিউ রিক্রুটমেন্ট যেরকম হয় সবাইকেই শুরু করতে হবে। আজকের দিনে এই জাজমেন্ট তারা বলছেন যে আমরা তো পরীক্ষা দিয়েই সুযোগ পেয়েছিলাম, চাকরি পেয়েছি, আবার কেন পরীক্ষা দিতে যাব, সেই নিয়ে প্রশ্ন তুলছেন তারা। যে বিচারপতি নিজেই ভাগ করে দিয়েছেন কাদেরকে টাকা ফেরত দিতে হবে। তো একটা টিমে যদি 10 জন থাকে, 6 জনকে টাকা ফেরত দিতে হয়, এটুকু বোঝা যায় 4 জন কিন্তু যোগ্য ক্যান্ডিডেট। তাহলে একটা ন্যাচারাল জাস্টিস আছে যাতে যোগ্যরা কোনো শাস্তি না পায়। আজকে কিন্তু যোগ্যরা শাস্তি পেয়ে গেল। বলা হচ্ছে যারা যোগ্য তারা পুনরায় প্যানেল হলে তারা চাকরি থাকবে, কিন্তু এখানে অনেকগুলো টেকনিক্যাল বিষয় আছে। ইন্টারভিউ থেকে শুরু করে রেশিও মেনটেন থেকে শুরু করে নন জয়নিং সিট থেকে শুরু করে অনেক কিছু বিষয় আছে। যারা শেষের ফেজ থেকে চাকরি পেয়েছে, যোগ্য হিসেবে চাকরি পেয়েছে, হয়তো দেখা যাবে নন জয়নিং সিটের জন্য সে চাকরিটা পেয়েছিল, আজকে যদি পুনরায় গঠন হয় সে কিন্তু যোগ্য হিসেবে থাকা সত্ত্বেও পুনরায় যদি প্যানেল গঠিত হয় চাকরি নাও থাকতে পারে। পুনরায় প্যানেল কিভাবে গঠন হবে তার নির্দিষ্ট দিক নির্দেশ কিন্তু আমরা কোর্টের রায়ে পাইনি। আমাদের বারবার অনুরোধ, যেখানে যোগ্য অযোগ্য বিচারপতির রায়ে নির্ধারণ করা সম্ভব হচ্ছে সেখানে যোগ্যদের ওপর কেন এই অবিচারটা শুরু হলো? নিয়োগ দুর্নীতি মামলায়